অ্যাকাউন্টস মেন্টরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী থেকে আজকে আমরা উভয়জের পদ্ধতিতে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হয় সেটা আজকে দেখব। আগেও আমি ব্যাংক সমন্বয় নিয়ে বা এই অধ্যায় নিয়ে ভিডিও দিয়েছি, তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য এভাবে করে একটা ছক করতে হবে। বিবরণের জন্য একটা ঘর, টাকার জন্য দুইটা কলাম দিতে হবে। আর সেম ভাবে এই পাশে যেভাবে আমরা বিবরণ টাকার জন্য দুটো কলাম দিয়েছি, সেম ভাবে আমরা এই পাশেও বিবরণের জন্য একটা ঘর দিব এবং টাকার জন্য দুইটা ঘর দিব। তো আজকে আমরা একটা প্রশ্ন সলভ করব। প্রশ্নে বলা হয়েছে আবিদ এন্টারপ্রাইজে 2012 সালে 31 ডিসেম্বর তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত দেওয়া আছে 4,84,006 টাকা। এর পাশে আমরা বসাবো ব্যাংক বিবরণী অনুযায়ী যে ব্যাংক উদ্বৃত্ত দেওয়া আছে সেটা আমরা এই পাশে বসাবো। তো তারপর এখানে আমাদের যোগ এবং বিয়োগ দিতে হবে, এই পাশেও যোগ এবং বিয়োগ দিতে হবে। এক নম্বর যে দফাটা সেটা দেওয়া আছে যে 2,02,687 টাকার ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি। তো উভয়দের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করার ক্ষেত্রে এখানে যে দফাগুলো দেওয়া থাকবে, এখানে আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন দফাগুলো ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, অথবা নগদান বইতে লেখা হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। তো যদি নগদান বইতে একটা দফা যদি নগদান বইতে লেখা হয় কিন্তু ব্যাংক বিবরণীতে না লেখা হয়, সেই ক্ষেত্রে আমাদের ব্যাংক বিবরণীতে সেটা লিখতে হবে। মানে এই দফাটা তো নগদান বইতে লেখা হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, সেটা ভুল ক্রমে বা যে কোনো কারণে হতে পারে যে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। তো এখন ব্যাংক বিবরণীতে লিখতে হবে। তো নগদান বই কে তৈরি করে? নগদান বই প্রতিষ্ঠান তৈরি করে, মানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে। আর ব্যাংক বিবরণী ব্যাংক কর্তৃপক্ষ তৈরি করে। এখন আমরা যদি এক নম্বর দফাটা দেখি যে এখানে ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি। আমি যদি একটা প্রতিষ্ঠান যদি চেক ইস্যু করে তখন প্রতিষ্ঠান কিন্তু নগদান বইতে লিখে রাখে, বইতে লেখা হয়নি, ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, সেজন্য আমরা এক নম্বর যে দফাটা সেটা আমরা ব্যাংক বিবরণীর পাশে মানে এ পাশে বসাবো। কিন্তু এই দফাটার মাধ্যমে এটা কি টাকা কি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? এর মাধ্যমে যে ইস্যুকৃত চেক, এই চেকটা যখন ব্যাংকে উপস্থাপন করা হবে তখন কি হবে? এই ইস্যুকৃত চেক আমরা কার জন্য চেক ইস্যু করি? আমরা যে কোনো খরচ পরিশোধ করার জন্য বা পাওনাদারের জন্য আমরা চেক ইস্যু করি। তো এই যে ইস্যুকৃত চেক, এটার মাধ্যমে কি হবে? আমাদের যে ব্যাংকের টাকাটা সেটা হ্রাস পাবে, সেজন্য আমরা বিয়োগ এখানে যে বিয়োগ আছে সেখানে আমরা এক নম্বর দফাটা বসাবো। তারপরে আমাদের দুই নম্বর যে দফাটা সেটা যে 31 ডিসেম্বর তারিখে 89,017 টাকা নগদ জমা ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি। এখানে লেখাই আছে যে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি, মানে নগদ টাকা জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি। তো যেহেতু ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি, সেটা আমাদের ব্যাংক বিবরণীর পাশে লিখতে হবে। এখন এই যে টাকা জমা দেওয়া হলে এটা কি ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে, সেজন্য আমরা যোগের ঘরে লিখবো এই টাকাটা। আচ্ছা, তারপর আমাদের 3 নম্বর দফাটা দেখি। 3 নম্বর দফায় দেওয়া আছে ব্যাংক কর্তৃক আবিদ এন্টারপ্রাইজের পক্ষে 51,000 টাকার প্রাপ্য নোট আদায় হয়েছে। এখন প্রাপ্য নোট আদায় ব্যাংক যেহেতু আদায় করছে, তাহলে ব্যাংক বিবরণীতে ব্যাংক লিখে রাখছে, তাহলে কোন বইতে লেখা হয়নি? নগদান বইতে লেখা হয়নি। তো নগদান বইতে এটা এখন লিখতে হবে। এখন এই যে প্রাপ্য নোট আদায় করছে, এর মাধ্যমে কি ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। তো সেজন্য আমরা যোগের ঘরে এটা লিখবো, ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায় 51,000 টাকা। তারপর আমাদের 4 নম্বরটা দেখবো। 4 নম্বরে বলছে ব্যাংক বিবরণীতে 675 টাকা সার্ভিস চার্জ ডেবিট করা হয়েছে। এখানেও লিখে দিয়েছে ব্যাংক বিবরণীতে করা হয়েছে, তার মানে কোন বইতে করা হয়নি? নগদান বইতে লেখা হয়নি, তো নগদান বইতে লিখতে হবে। এবং এর মাধ্যমে কি হয়? এই যে ব্যাংক যদি সার্ভিস চার্জ যদি ডেবিট করে বা যদি ধার্য করে বা যদি কেটে নেয়, তাহলে এর মাধ্যমে কি হয়? ব্যাংকের টাকা হ্রাস পায়। তো সেজন্য আমরা বিয়োগের ঘরে এই দফাটা বসাবো যে ব্যাংক কর্তৃক সার্ভিস চার্জ ডেবিট করা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তারপর আমাদের 5 নম্বরটা বলছে যে একজন খরিদারের ব্যাংকে জমাকৃত 900 টাকার একটি চেক নগদান বইতে 90 টাকা দেখানো হয়েছে।
তো একজন খরিদ্দার হচ্ছে ব্যাংকে 900 টাকার একটা চেক জমা দিয়েছে, কিন্তু নগদান বইতে 90 টাকা দেখানো হয়েছে, মানে হচ্ছে নগদান বইতে কম দেখানো হয়েছে। তো এখন যেহেতু কম দেখানো হয়েছে, এটাকে বৃদ্ধি করতে হবে। তো বৃদ্ধি করতে হলে কি করতে হবে? যোগ করতে হবে। তো এখানে আমরা লিখবো খরিদ্দার কর্তৃক ব্যাংকে জমাকৃত টাকা কম দেখানো হয়েছে। তো কত টাকা কম দেখানো হয়েছে? 810 টাকা কম দেখানো হয়েছে। 6 তারিখের দফাটা আমরা দেখবো। 6 তারিখে বলছে ব্যাংক 10,000 টাকার সুদ ক্রেডিট করেছে। এখন ব্যাংক 10,000 টাকার সুদ ক্রেডিট করেছে। এই ক্রেডিট করেছে মানে কি? এখানে সুদ কি ধার্য করেছে? না, এখানে হচ্ছে সুদ মঞ্জুর করেছে। তো এখন সুদ মঞ্জুর করেছে মানে ব্যাংক কি করছে? ব্যাংক জমার উপর সুদ প্রদান করেছে। তো এখন ব্যাংক যদি ব্যাংক জমার উপর সুদ প্রদান করে, তাহলে আমাদের ব্যাংকের টাকা কি হবে? বৃদ্ধি পাবে। যেহেতু ব্যাংক সুদ মঞ্জুর করছে, তাহলে ব্যাংক বিবরণীতে কিন্তু লিখে রাখছে। মানে ব্যাংক কর্তৃক যে কোনো কাজ যদি করা হয়, ব্যাংক কিন্তু সাথে সাথে লিখে রাখে। তাহলে কোন বইতে লেখা হয়নি? নগদান বইতে লেখা হয়নি। তো সেই জন্য নগদান বইতে এখন লিখতে হবে। এখন ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, তাহলে ব্যাংকের টাকা কি হবে? বৃদ্ধি পাবে। সেজন্য ব্যাংক এইটা যোগের ঘরে লিখতে হবে, এই দফাটা, যে ব্যাংক সুদ ক্রেডিট করেছে কত টাকা? 10,000 টাকা। তারপর 7 তারিখের লেনদেনে দফায় বলছে 392 টাকার একটি চেক ইস্যু করে নগদ বইতে 329 টাকা দেখানো হয়েছে, অর্থাৎ ভুল দেখানো হয়েছে। এখানেও কিন্তু কম দেখানো হয়েছে, কিন্তু এখানে চেক ইস্যু করা হয়েছিল। তো চেক ইস্যু করলে, এখন চেক ইস্যু করলে ব্যাংকের টাকা কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? ব্যাংকের টাকা কমে যাবে। সেজন্য বিয়োগের ঘরে লিখতে হয়। এটা কোন বইতে কম দেখানো হয়েছে? নগদান বইতে। সেজন্য আমরা নগদান বইতে এটা সংশোধন করব। তো এখানে আমরা লিখবো চেক ইস্যু করে নগদান বইতে কম দেখানো হয়েছে। কত টাকা কম দেখানো হয়েছে? এখানে এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের হবে 63। তো 63 টাকা কম দেখানো হয়েছে। তো এখানে আমরা এবার এগুলোকে যোগ করবো। মানে এখানে যোগের পাশে যে দফাগুলো আছে, যে অ্যামাউন্ট গুলো, সেগুলো যোগ করলে আমাদের আসবে হচ্ছে 61,810 টাকা। তো আমরা এখানে এই যে উদ্বৃত্ত ছিল, এই উদ্বৃত্ত দুটো যোগ করব। তারপর এখানে এই যে বিয়োগ ছিল, যেটা এই বিয়োগ অ্যামাউন্টটা, মানে এই দুটো যোগ করার পর এটা বিয়োগ করব। এটা বিয়োগ করার পর আমাদের আসবে হচ্ছে 5,47,078 টাকা। তারপর আমাদের এই পাশে যে অ্যামাউন্ট গুলো, সেগুলো আমরা সেম ভাবে এখানে ব্যাংক বিবরণী অনুযায়ী যে ব্যাংক উদ্বৃত্ত দেওয়া আছে তার সাথে যোগের যে দফাটা, সেটা যোগ করব। তারপর বিয়োগ, এখানে যে বিয়োগ যেটা আছে সেটা বিয়োগ করব। তাহলে আমাদের এখানেও কিন্তু 4,47,078 টাকায় কিন্তু আসবে। এবার ওই পাশে আমরা লিখবো সংশোধিত জের। তো উভয় জের পদ্ধতিতে যদি তোমাদের ব্যাংক সমন্বয় করতে বলে, তাহলে কিন্তু যদি দুই পাশ মিলে যায়, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের অঙ্কটা হয়েছে। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। সামনের ভিডিওতে হচ্ছে আমরা অন্যান্য যে অধ্যায়গুলো রয়েছে এবং বোর্ড প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে, সেগুলো আমরা দেখবো।